আচ্ছা, কিছুদিন আগে ই-পাসপোর্টের আবেদন কিভাবে করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন, অনলাইনে আবেদনের পর সেটাকে কিভাবে জমা দিবেন, এই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ভিডিওটি ফেসবুকে বিশাল সাড়া পেয়েছে, প্রায় 6 লক্ষ মানুষ দেখেছে এবং ইউটিউবেও অনেক মানুষ দেখেছে এবং সেখান থেকে অনেক এমন কমেন্ট পেয়েছি যে কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে আসলেই কি এখন দালাল ছাড়া ই-পাসপোর্ট করা যাবে না বা করা যায় না। দেখুন, অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে থেকে একজন কমেন্ট করেছে, ভাই যতই চেষ্টা করেন দালাল ছাড়া দেয় না, বহুত ঝামেলা। ঠিক আছে, আমার কমেন্টগুলো একটু দেখুন আপনারা। আরেকজন কমেন্ট করেছে, করলেও লাভ নাই, দালালকে দিয়ে ঘুষ না দিলে ফাইল বায়ো নিবে না। ওকে, তারপরে দেখুন আরেকজন কমেন্ট করেছে, দালাল ছাড়া তো জমা নিবে না ভাই। তারপরে আরেকজন কমেন্ট করেছে, ভাই এটা বাংলাদেশ, ভুলে যায়েন না। তারপর আরেকজন কমেন্ট করেছে, দালাল ছাড়া তো জমা নিবে না ভাই। এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমি আসলে পেয়েছি, যেটা আমি আপনাদেরকে এখন দেখালাম। সো এখন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে কি আদৌ পাসপোর্ট দালাল ছাড়া করা সম্ভব না, আর যারা আসলে দালাল দিয়ে করাচ্ছেন তারা আসলে কেন করাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা ক্লিয়ার হতে পারেন যে সত্যিই দালাল ছাড়া করা সম্ভব কিনা এবং আমি কিভাবে আমার ফ্যামিলির প্রায় 8 জন মেম্বারের পাসপোর্ট কোনো প্রকার দালাল ছাড়া নিজেই আবেদন করে নিজে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে সেটা করেছি, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং আপনারা আজকের ভিডিও দেখার পর আমি জানি আপনি 100% কনফিডেন্ট হয়ে যাবেন যে আপনি নিজেই আপনার পাসপোর্টটা করতে পারবেন কোনো প্রকার দালালের কাছে যাওয়া ছাড়া। প্রথমেই চলে আসি প্রথম প্রশ্ন। এখানে দেখুন, এখানে যে প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে ভাই যতই চেষ্টা করেন দালাল ছাড়া দেয় না, বহুত ঝামেলা। আমি কিছুদিন আগে আমার বাচ্চার আমার নতুন একটা নিউবর্ন বেবি, তার একটা ই-পাসপোর্টের আবেদন করেছি এবং আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 13 কর্মদিবসে, 15 কর্মদিবস না, 13 কর্মদিবসে আমি কোনো প্রকার দালালের হাত ছাড়া আমি পাসপোর্টটি ডেলিভারি পেয়েছি। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ই পাসপোর্টের আবেদন যারা নতুন করছে, এই আবেদনের ক্ষেত্রে কোনো প্রকারের কিন্তু যদি স্পেশাল কোনো কেস না হয় আপনার আবেদনের প্রেক্ষিতে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার কিন্তু পুলিশ ভেরিফিকেশন নাই, যার কারণে এখন আরও ঝামেলা কম এবং সময়ও তুলনামূলক আগের চাইতে অনেক বেশি কম লাগে। প্রথমে চলে আসি আমি আমার পাসপোর্টের আবেদনগুলো কিভাবে করেছিলাম এবং রিসেন্টলি আমি আমার বেবির যে আবেদনটা করেছি সেই আবেদনটা করে কিভাবে পাসপোর্ট হাতে পেয়েছি, এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা বুঝতে পারেন। এবং এর আগে আমি যে কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আরেকটা প্রবলেম তৈরি হয়েছিল সেই আবেদনের ক্ষেত্রে। সেই প্রবলেমটা হচ্ছে তাকেও কিন্তু পাসপোর্ট অফিস থেকে ঘুরে আসতে হয়েছে, মানে আমি আমার আঙ্কেলের জন্য করেছিলাম। সো সে পরবর্তীতে কীভাবে করেছে, সে কি দালালের আসলে হেল্প পেয়েছিল? প্রথমে চলে আসি আমার বেবির পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে। আমার বেবির পাসপোর্টের জন্য আমি সাধারণত, যেহেতু আমার ফ্যামিলির আরও 7 জনের পাসপোর্টের এর আগে নিজে আবেদন করে আগারগাঁও অফিস থেকে জমা দিয়েছিলাম, সেগুলোও কোনো প্রকার দালাল ছাড়া জমা দিয়েছি। ঠিক একইভাবে আমার বেবির জন্যও কিন্তু আমার বেবির ই পাসপোর্টের আবেদনটা আমি নিজেই অনলাইনে ঘরে বসে আবেদন করেছি। প্রথমত আমার বেবির জন্ম নিবন্ধন সার্টিফিকেট, যেটা অনলাইন এবং ইংলিশ ভার্সন, সেটা লেগেছে। তো আমরা আসলে ঢাকা সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধনটা করিয়েছিলাম এবং জন্ম নিবন্ধন করার ঠিক 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু আমি আমার বাচ্চার জন্য ই পাসপোর্টের আবেদন করি। আবেদন করার ক্ষেত্রে আমার বাচ্চার ই পাসপোর্টের আবেদনের ফর্মে আমি কিন্তু ওর জন্ম নিবন্ধনে যে সমস্ত ডকুমেন্টসের ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলোই ফিল আপ করেছি। আমার নাম, আমার ওয়াইফের নাম, তারপরে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এবং বর্তমান ঠিকানা। আমরা ঢাকায় থাকি, বাট আমরা ঢাকায় এখন পর্যন্ত স্থায়ী না, তারপরেও এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা ঢাকায় আবেদন করেছি। ঠিক আছে, যেখানে স্থায়ী ঠিকানা সেখানে স্থায়ী ঠিকানা রয়েছে, বাট আমাদের কিন্তু আমার এই বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন লাগে নাই। সো আবেদন করার পর আমি যেটা করেছি, সরাসরি সেটাকে আসলে অফলাইন পেমেন্ট দিয়েছিলাম। অফলাইন পেমেন্ট দেওয়ার পরে আমি সরাসরি এ-চালানের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে, সেই এ-চালানের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট প্রদান করেছি। পেমেন্ট কীভাবে প্রদান করবেন সেই সম্পর্কে অলরেডি কিন্তু আমরা আমাদের বিগত যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এ-চালান দিয়ে কীভাবে আপনারা পেমেন্ট প্রদান করবেন। এরপরে পেমেন্ট প্রদান করার পর, যেহেতু আসলে আমরা যেই আঞ্চলিক অফিসে সিলেক্ট করেছিলাম সেখানে এখন কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, সেই জন্য আমরা যে কোনো একটা অফিসিয়াল ডেতে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে চলে গিয়েছি পাসপোর্ট অফিসে। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে কী কী ছিল? 1 নম্বরে ছিল আমার যে বাচ্চা, সেই বাচ্চার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অরিজিনাল কপিটি আমি সঙ্গে বহন করেছি। সেই সাথে আমি এবং আমার ওয়াইফের,
ঠিক আছে, বাচ্চার বাবা মায়ের যে পাসপোর্ট, যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে তো কোনো ইস্যু নাই, আর যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্টের কপিও কিন্তু নিয়ে যেতে হবে। সো আমি আমার ওয়াইফের পাসপোর্টের কপি নিয়েছি এবং সাথে আমরা আমাদের অরিজিনাল পাসপোর্টটা নিয়েছি, অরিজিনাল এনআইডি নিয়েছি এবং এনআইডি কার্ডের ফটোকপিও নিয়েছি। এবং আমি মোর সিকিউরিটির জন্য আমাদের যে জন্ম নিবন্ধনও ছিল, আমার জন্ম নিবন্ধন এবং আমার ওয়াইফের জন্ম নিবন্ধন, সেগুলোও কিন্তু আমি সাথে নিয়েছি। তার মানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আমাদের বাচ্চার পাসপোর্টের সাথে তার জন্ম নিবন্ধনের পাশাপাশি তার পিতামাতার পাসপোর্ট, তার এনআইডি, পিতামাতার যে এনআইডি কার্ড এবং পিতামাতার যে বার্থ সার্টিফিকেট সেটাও নিয়েছি। ইভেন আমি সাথে কিন্তু আমাদের যেই নিকাহনামা আছে বা ম্যারেজ সার্টিফিকেট আছে সেটাও কিন্তু কপি নিয়ে গিয়েছিলাম এবং সঙ্গে অরিজিনাল কপিটা নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এরপর আমরা এই সমস্ত ডকুমেন্ট এবং আমাদের যে আসলে এচালান পেমেন্ট করার যে আসলে কপিটা, সেই সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আমরা এচালান পেমেন্ট করার পর যে প্রিন্টের কপি সেটা দিয়েছি। আর সেই সাথে অ্যাপ্লিকেশনের যে সামারি একটা দেয় আপনাকে, সেই সামারিটা আমরা প্রিন্ট করেছি। এই সকল ডকুমেন্ট প্রিন্ট করে আমরা সাথে আমাদের বাচ্চার একটি 3 ইয়ার্স সাইজের ফটো নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের বাচ্চার বয়স ছিল মাত্র 6 মান্থ, সেই জন্য 3 ইয়ার সাইজের একটা ফটোকপি ফটো সেখানে ম্যান্ডেটরি ছিল। সেই জন্য আমরা 3 ইয়ার সাইজের একটা ছবি নিয়েছিলাম, কারণ এতটুকু ছোট বাচ্চার ছবি আসলে বসে তোলানো যায় না পাসপোর্ট অফিসে, সেই জন্য আমরা 3 ইয়ার সাইজের একটা ছবি নিয়ে গিয়েছিলাম। সো এবার চলে আসি যে জমাটা আমরা কীভাবে দিয়েছি, কোনো দালাল আমাদের লেগেছে কিনা। জমা দেওয়ার জন্য আমরা এই ডকুমেন্টগুলো সুন্দর করে সাজিয়ে ভালো করে প্রিন্ট করে আমরা কিন্তু সরাসরি পাসপোর্ট অফিসে, যেখানে আঞ্চলিক অফিস ছিল, সেখানে চলে যাই। এবং আপনারা বিশ্বাস করুন, মাত্র 15 মিনিটে আমাদের ফাইল সাবমিট করে আমরা বের হয়ে আসতে পারি। এক্স্যাক্টলি মাত্র 15 মিনিটে। হ্যাঁ, তো মাত্র 15 মিনিটে কীভাবে বের হই, আমরা সকালে যাই, যাওয়ার পর আমরা পাসপোর্ট অফিসে ঢোকার পর সিরিয়াল তেমন একটা ছিল না, সেদিন একটু বৃষ্টির দিন ছিল, হয়তো বা ভাগ্য ভালো সিরিয়াল কম থাকার কারণে আমি মাত্র 4 জনের পিছনে থেকেই প্রথমে আমাদের ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করা হয় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকার পর আমাদেরকে উপরে পাঠিয়ে দেওয়া হয় দোতলায়, যে বিল্ডিংয়ে আমরা গিয়েছিলাম সেই দোতলার উপরে আমাদেরকে একটা রুমের মধ্যে আমার এবং আমার ওয়াইফের এনআইডি কার্ড ভেরিফিকেশন করা হয়, যেহেতু বাচ্চার করা হয়েছে। সো আমাদের দুজনের এনআইডি কার্ড ভেরিফিকেশন করার পর সেখানে যারা বড় ছিল তাদের আসলে ফিঙ্গার নিচ্ছিল, ঠিক আছে, 2 আঙ্গুলের ছাপ এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আবার চেক করছিল, বিভিন্ন প্রশ্ন করছিল, আপনি নাগরিকত্বের যে ভেরিফিকেশন এগুলো করা হচ্ছিল। সো আমাদের বাচ্চার জন্য আমাদেরকে দেখেছে, বাবা মা কারা, কোথায় থাকি, স্থায়ী ঠিকানা কোথায় জিজ্ঞেস করেছে। সো এগুলো জিজ্ঞেস করে জাস্ট আমাদের ফিঙ্গারও নেয় নেই, বাচ্চার ফিঙ্গারও নেয় নেই, শুধুমাত্র আমাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন করে একজনের এনআইডি কার্ডের একটা প্রিন্ট করে অনলাইন কপির সেটা অ্যাটাচ করে দিয়ে আমাদেরকে বলেছে এবার যে রুমে ছবি তোলা হয় সেই রুমে যান। সো আমরা সেখান থেকে বের হয়ে অ্যাজ ইউজুয়াল আমরা ওই রুমে চলে গিয়েছি। সো ওই রুমে যাওয়ার পরে আমরা জাস্ট একজনের পেছনে ছিলাম, সেই ভদ্রমহিলা আমাদের সামনে যে ছিল তিনি হচ্ছে আগে ছবি তুলে যায়, তারপর আমাদের পাসপোর্ট অফিসের যিনি কর্মকর্তা ছিলেন বা অফিসার ছিলেন তিনি হচ্ছে আমাদের বেবিকে দেখে সে বলে যে বেবির পাসপোর্ট, আমরা বললাম হ্যাঁ। পরে বললো আমাদের নিজেদের পাসপোর্ট আছে কিনা, আমরা বললাম হ্যাঁ আমাদের পাসপোর্টও আছে। সো আমাদের পাসপোর্টটাও দেখলেন, আমাদের পাসপোর্টের কপি আছে কিনা সেটা জমা নিলেন এবং আমাদের এনআইডি কার্ডের কপিও জমা নিলেন। ঠিক আছে, এগুলো জমা নেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা আবার পুনরায় দেখলেন, দেখে আমাকে জাস্ট জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন। পরে আমি বললাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি দীর্ঘদিন যাবত ফুল টাইম, এবং পাশাপাশি আমি জার্নালিস্ট, হ্যাঁ আমি পড়াশোনা করেছি জার্নালিজম নিয়ে। সো দ্যাটস ইট। তারপর আমাকে তারা জিজ্ঞেস করলো যে আপনার বাচ্চার যেই পাসপোর্টের জন্য ছবি দিবেন সেটা কি এনেছেন 3 ইয়ার সাইজের? পরে আমি বললাম হ্যাঁ আমি ল্যাব প্রিন্ট করে নিয়ে এসেছি। সো সেটা দিয়েছি, সেই স্ক্যান করলো, স্ক্যান করে জাস্ট হচ্ছে আমি একটা সিগনেচার করলাম সেখানে বাচ্চার অভিভাবক হিসেবে। তারপর আমরা চলে আসলাম, কারণ যেহেতু বাচ্চার কোনো ফিঙ্গারের ইস্যু নাই সেজন্য আমরা কিন্তু আসলে ফিঙ্গার দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আর বাকি অন্যান্য যারা ছিল তারা কিন্তু 10 আঙ্গুলের ফিঙ্গার দিয়ে তারপর পাসপোর্টের জমা দিয়ে এসেছে। তো এরপর হচ্ছে তারা এই স্ক্যানটা করে আমাদেরকে আবার ছবিটাও ফেরত দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট করে তারা আমাদেরকে একটা এনরোলমেন্ট পেপার দিয়ে সেই এনরোলমেন্ট আইডি সহ পেপারটি আমাদেরকে দিয়ে দিয়েছে, যেখানে আমরা 15 কর্মদিবস পর একটা কালেকশন ডেট পেয়েছি এনরোলমেন্ট আইডি সহ। সেই আইডি দিয়ে আপনি কিন্তু আবার অনলাইনে চেক করতে পারবেন যে আপনার এটা আসলে অনলাইনে কত দূর পর্যায়ে আছে। সো আমি হচ্ছে 3-4 দিন পর পর চেক করছিলাম, 1 সপ্তাহ পরে দেখলাম মোটামুটি সেটা পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে। তারপরে আরও 2-3 দিন পরে দেখলাম প্রিন্টের জন্য অপেক্ষায় আছে, তার মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন নাই। তারপরে আমি হচ্ছে মাত্র 13 কর্মদিবসের মাথায় আমার মোবাইলে SMS পেলাম যে আমার বাচ্চার নাম সহ আপনার পাসপোর্টটি রিজিওনাল পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে, সেখান থেকে আপনি কালেক্ট করুন। এরপরেই আমি আমার যেই কালেকশনের ডেট ছিল এনরোলমেন্ট আইডিতে, সেই ডেটেরও আরও প্রায়
4 দিন আগে আমি হচ্ছে আমাদের পাসপোর্ট কালেক্ট করার জন্য আমি চলে যাই, এবং যাওয়ার সময় আমার বাচ্চাকে আর নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, আমি একাই যাই, সাথে আমার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্টটা নিয়ে যাই, এবং আমার বাচ্চার যে এনরোলমেন্ট আইডির সহ যে এনরোলমেন্ট পেপারটা আছে সেই পেপারটা আমি সঙ্গে নিয়ে যাই। যাওয়ার পর আমার পাসপোর্টের যে এনরোলমেন্ট পেপার সেটা হচ্ছে আমি জমা দিই, যেখান থেকে পাসপোর্ট কালেক্ট করতে হবে। সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো, সেদিন একটু বেশি মানুষ ছিল। তারপর হচ্ছে সেখান থেকে আমি আমার বাচ্চার এনরোলমেন্ট পেপার দিয়ে আমার পাসপোর্ট সহ দিই, আমার পাসপোর্টটা স্ক্যান করে আমার বাচ্চার এনরোলমেন্ট আইডি দেখে আমি তার বাবা কিনা সেটা যাচাই বাছাই করে আমার জাস্ট ফিঙ্গার রাখে, কারণ হচ্ছে যেহেতু আমি তার বাবা এবং আমি তার পক্ষ থেকে আসলে এটা গ্রহণ করছি, এটা প্রমাণ সাপেক্ষে পাসপোর্ট অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আমার ফিঙ্গার রেখে তারপর আমার পাসপোর্ট স্ক্যান করে আমাকে আমার বাচ্চার পাসপোর্টটি দিয়ে দেয়। সো এই ছিল আসলে প্রসেস। সো এই প্রসেসের মধ্যে আমি কোথাও একবারও দালালকে যুক্ত করার মতো কোনো ইস্যু আমি পাইনি, বা দালাল লাগে এই ধরনের কোনো কিছু আমি পাইনি, বা আমাকে কোনো রুম থেকে বের করে দিয়েছে বা আমাকে কোনো ডকুমেন্ট আনতে বলেছে, এরকম না। হ্যাঁ, তবে আপনার ক্ষেত্রে এরকম কিছু ঘটতে পারে যদি আপনার ডকুমেন্টের মধ্যে কোনো কমতি থাকে। যেমন হচ্ছে আমি যদি আমাদের এনআইডি কার্ড, আমাদের পাসপোর্ট, আমাদের জন্ম নিবন্ধন, আমাদের নিকাহনামা কিছুই না নিয়ে যেতাম, তাহলে তাদের একটা প্রশ্ন থাকতো যে আপনাদের পাসপোর্ট আছে, তাহলে আপনাদের পাসপোর্ট নিয়ে আসেননি কেন? যান আপনাদের পাসপোর্ট নিয়ে আসেন। আপনাদের এনআইডি কার্ড কোথায়? এনআইডি কার্ড নিয়ে আসেন। সো এই জিনিসগুলো যদি আমি না নিয়ে যেতাম তাহলে আমাকে কিন্তু আবার দ্বিতীয়বার যেতে হতো। আর এই হ্যাসেলগুলোর কারণে হয়তোবা পাসপোর্ট অফিস থেকে বের হওয়ার সময় কোনো দালাল আমাকে এসে বলতো যে ভাই কোনো সমস্যা দেন, আমি করে দিচ্ছি। তখন তাকে আমি এক্সট্রা হয়তোবা 3-4 হাজার টাকা দিয়ে আমার এই একই কাজটা আমার কাছ থেকে সে কিন্তু এনআইডি কার্ডের কপি, পাসপোর্টের কপি এগুলো নিয়ে সে নতুন করে গিয়ে দিত, বাট মাঝখান দিয়ে সে টাকা খাইতো। বাট আমার কিন্তু এই জিনিসটা প্রয়োজন পড়ে নাই, কারণ সকল ডকুমেন্টস আমি প্রপারলি নিয়ে গেছি। যেমন আমার একটা অভিজ্ঞতা হয়েছিল পাসপোর্ট অফিসে, সেটা হচ্ছে আমার সামনে একজন দাঁড়িয়েছিল, একজন মাদ্রাসা বা মসজিদের সম্ভবত খাদেম বা মুয়াজ্জিন। তিনি হচ্ছে তার প্রফেশন প্রুফের কোনো ডকুমেন্ট নেয় নাই, বাট আমি কিন্তু আমার প্রফেশন প্রুফের ডকুমেন্টটা নিয়েছিলাম। সেটা হচ্ছে আমার ট্রেড লাইসেন্স, এটা বলতে ভুলে গিয়েছিলাম, সরি টু মেনশন। তো আমার যে ট্রেড লাইসেন্স ছিল আমার বিজনেসের, সেই বিজনেসের ট্রেড লাইসেন্স নিয়ে গিয়েছিলাম, এবং আমি কন্টেন্ট ক্রিয়েটর এটা তো আমি বলেছি, আমার প্রমাণ দেখতে চায় নাই, জাস্ট আমাকে জিজ্ঞেস করেছিল। তো পরে হচ্ছে আমার সামনে যে লোকটা ছিল সেই লোকটা তার প্রফেশন প্রুফ বা পেশাগত যে প্রমাণ, সেই প্রমাণের কোনো কাগজ নেয়নি বা ডকুমেন্ট নেয়নি। তারপর আমি দেখলাম সামনে বসা অফিসার তাকে বললেন যে আপনি আপনার এলাকায় যান, যেহেতু আপনি মসজিদে মানে মুয়াজ্জিন বা খাদেম, আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কর্তৃক আপনি একটি প্রত্যয়নপত্র নিয়ে আসুন যে আপনি এই এলাকায় ইমাম পদে বা মুয়াজ্জিন পদে বা খাদেম পদে চাকরিরত আছেন। সো এটা প্রমাণ করবে যে আপনি আপনার পেশাগত প্রমাণপত্র হিসেবে এটা কাজ করবে যে আপনি আপনার পেশাগতভাবে এখানে দায়িত্বে আছেন। তারপরে দেখলাম তাকে ফেরত পাঠানো হয়েছে। সো এই সমস্ত ইস্যু যদি আপনার না থাকে তাহলে কিন্তু ফেরত পাঠানো হবে না। তবে আমার যে আঙ্কেল, তার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছিল। আমার আঙ্কেলের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে তাকে দেখে হচ্ছে আনএক্সপেক্টেডলি রোহিঙ্গা মনে করেছিল। যাই হোক, এটা আসলে অনেকের ক্ষেত্রে হতে পারে, মানে আমি যতটুকু শুনেছি সম্ভবত তাদের এরকম কিছু হতে পারে, মানে হয়তো এই জিনিসটা মেনশন করতে পারে যে আসলে অনেকেই তো আসে, কে বাস্তব কে মানে অবাস্তব এটা তো বোঝা মুশকিল। সো এই জন্য তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার স্থায়ী ঠিকানা অমুক জায়গায়, আপনি এখানে কেন করছেন, আর এখানে যদি করে থাকেন বাড়ি তাহলে আপনার বাড়ির ডকুমেন্টস কোথায়, হ্যাঁ আপনার নামে বাড়ি না কেন, আপনার ওয়াইফের নামে কেন, এই ধরনের প্রশ্নগুলো করে। সো আপনি যদি প্রপার ডকুমেন্ট নিয়ে যান, যেমন ধরে নিচ্ছি আপনি হচ্ছে বর্তমান ঠিকানায় আছেন, সেই ঠিকানার বিদ্যুৎ বিলের কপি তো আপনি নিয়ে যাবেন, ঠিক না? সো আমিও নিয়ে গিয়েছিলাম আমার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপি, এগুলো কী কী লাগে সব আমি ওই ভিডিওতে বলেছি। সো আপনি যদি ওইখানকার কোনো প্রমাণই না নেন যে আপনি এখানে থাকেন, এই প্রমাণ যদি দিতে না পারেন তাহলে তো আপনার ফাইল জমা নিবে না। আর প্রমাণ দিতে পারলেও আপনাকে এটা সাব্যস্ত করাতে হবে যে আপনি বাংলাদেশি একজন নাগরিক। আপনাকে যদি দেখে মনে হয় যে না আপনি আসলে এটা ভুয়া কোনো কিছু দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তারা প্রমাণ করার জন্য আপনাকে দ্বিতীয়বার ঘুরে আসতে বলতে পারে কোনো ডকুমেন্ট নিয়ে। সেজন্য ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যা চাইবে সেগুলো নিয়ে পুনরায় আবার যাবেন। এর মাঝখানে আপনি দালালের সাথে কোনো মধ্যস্থতাকারী করবেন না। আর তারা যদি জমা না নেয় তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমারটা জমা না নেওয়ার কারণ কি। দেখুন অনেকেই বলে যে ভাই এটা বাংলাদেশ, এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না দালাল ছাড়া জমাই নিবে না। ভাই আমি আমার জীবনে পাসপোর্ট অফিসে কোনো ধরনের কাজ করার জন্য দালালের কোনো প্রকার সাহায্য নেই। ইভেন আমার ওয়াইফের পাসপোর্ট করার ক্ষেত্রে স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল। আর সেই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে তার জন্ম নিবন্ধনে এবং এনআইডি কার্ডে তার মূল যে গ্রামের ঠিকানা সেই গ্রামের ঠিকানা একটু ভুল ছিল। তারপরেও কিন্তু সেই ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা চেয়ারম্যানের যেই প্রত্যয়নপত্র আছে সেটা দিয়ে সেটা সমস্যার সমাধান করেছি। সো যেই সমস্যাই তৈরি হোক সেটা আপনাকে সাহসের সাথে মানে প্রমাণ সাপেক্ষে সেই সমস্যার সমাধান করতে হবে। এখন আমাদের দেশে দালাল ছাড়া পাসপোর্ট করতে পারা যায় না, এই জিনিসটার মিথ কিন্তু আমরাই তৈরি করেছি।
যেমন আমরা যদি এই ধরনের কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ি সেটা নিজে নিজে আসলে সমাধান করার চেষ্টা করি না। দ্বিতীয়ত আমরা মনে করি দালাল ছাড়া পাসপোর্ট হবেই না, সেই জন্য আমরা চেষ্টাই করি না একা একা করার। ভাই আপনি কয়বার চেষ্টা করেছেন? হ্যাঁ, চেষ্টাটা করে দেখুন, কারণ দালাল তখনই আপনার কাছ থেকে পাসপোর্ট নিবে যখন আপনি তাকে দিবেন। আপনি যখন দিবেনই না, তখন যদি বাংলাদেশের সব মানুষ একত্র হয়ে বলে, ভাই বাংলাদেশের সব মানুষ একত্রিত হয়ে সরকার পাল্টায় ফেলছে, আর আপনি বলতেছেন যে পাসপোর্ট করা যাবে না একা একা, ডেফিনেটলি করা যাবে, এটা আপনার নাগরিক অধিকার, আর সেই অধিকারের জন্য প্রয়োজনে আপনি আবার লড়বেন, ঠিক আছে? সো এরকম মানসিকতা আপনার রাখতে হবে যে দালাল ছাড়া ই পাসপোর্ট করা যায়, আমি করতে পারবো, আপনার কি লাগবে আমি সেটা প্রমাণ দেওয়ার জন্য সব কিছু দিতে প্রস্তুত। যদি প্রমাণ আপনি দিতে না পারেন তাহলে সেটা নাগরিকত্ব আপনার আছে, কিন্তু সেই নাগরিকত্বর মানে ক্ষমতা আপনি প্রদর্শন করতে পারছেন না, বা ক্ষমতাটা আপনি আদায় করে নিতে পারছেন না, বা নাগরিকত্বের আপনার যে অধিকার সেটা আপনি আদায় করে নিতে পারছেন না, এটা আপনার মানে আপনারই দোষ আমি বলবো। সো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে ই পাসপোর্ট করার জন্য বর্তমান সময়ে এসেও আপনার যদি মনে করেন যে দালাল দরকার, তাহলে আমি মনে করি যে আসলে না, এটা আপনি ভুলে আছেন, দালাল প্রয়োজন নেই। হ্যাঁ, এখন এমন হতে পারে যে ভাই আমি তো ফর্ম ফিল আপ করতে পারি না, আমার বাবাও নন এডুকেটেড, আমার ফ্যামিলিতে কেউ এমন নেই যারা নিজেরা ফর্ম ফিল আপ করবে। আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যান, আপনি হচ্ছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করে বারবার চেক করুন, প্রয়োজনে পাশের বাড়ির কোনো এডুকেটেড পার্সনকে নিয়ে যান যে হচ্ছে একটু পড়াশোনা জানে, যেন আপনার ফর্ম এবং আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ফর্মের যে তথ্যগুলো আছে সেগুলোতে যেন ভুল না হয়, এই জিনিসটা আপনি কনফার্ম হন। কনফার্ম হয়ে দেন হচ্ছে আপনি পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে যা যা ডকুমেন্টস দরকার পেমেন্ট করে জমা দিতে চান, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দালালের কোনো প্রয়োজন নাই। বাট যদি আপনার ইচ্ছা হয় যে আমি দালাল ছাড়া করব না, দালাল দিয়ে করলে দ্রুত করা যাবে, সেক্ষেত্রে ভাই আপনার ইচ্ছা। কিন্তু আমার যেটা মতামত, আমি যেটা অভিজ্ঞতা করেছি, আমার ফ্যামিলির এতগুলো মানুষের ই পাসপোর্ট করেছি, কারো ক্ষেত্রে কিন্তু দালালের প্রয়োজন পড়ে নাই। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এখন ই পাসপোর্ট আসলে দালাল ছাড়া করা যায় কি যায় না। একটা মানে লম্বা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটা কয়জনের উপকারে আসবে, তবে যদি একজনেরও আসে উপকার, আমি মনে করি আমার এই ভিডিও সার্থক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।